জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। সংবিধান সংস্কারের সূচনা থেকে তফসিল পর্যন্ত ৬২ জায়গায় প্রস্তাবনা দিয়েছে বিএনপি। প্রস্তাব জমা দেওয়ার পর একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, পুনর্লিখন নয়, সংবিধান সংশোধন চায় বিএনপি। সোমবার সকালে সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে বিএনপির সংবিধান সংস্কার প্রস্তাব জমা শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বর্তন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রীর না হতে সংসদের উচ্চকক্ষ এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদের প্রস্তাব করেছেন বলেও জানান বিএনপির এই নেতা। প্রস্তাবনার সংবিধানের প্রিয়াম্বলের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব, সংশোধনী, সংযোজনী আমরা প্রস্তাব করেছি। এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে, ওনারা সেটা বিবেচনা করবেন বলে আমরা আশা করি। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। আমরা ৫ই জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি, যদিও বলা হচ্ছে ৩০শে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা সেই প্রস্তাবগুলো দেব। তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে, তারা বলবে, আর এটার নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। এদিকে সিলেটে শুরু হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক বিভাগীয় কর্মশালা। বিএনপির রাষ্ট্র রূপান্তর সংস্করণ কার্যক্রম নিয়ে বিস্তর ধারণা দিতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এই কর্মশালা। সোমবার সকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে কর্মশালা শুরু হয়। জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে বিএনপির সংস্কার কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের বিস্তর ধারণা দেয়াই এই কর্মশালার প্রধান উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা। বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যই এমন আয়োজন বলে জানান তারা। কর্মশালা চলবে বিকেল ৫টা পর্যন্ত। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের মানুষের আস্থা অর্জন করতে হবে। দলের যে আদর্শ এবং উদ্দেশ্য আছে, দল কি করতে চাচ্ছে, ভবিষ্যতে কি করবে, সেটি জন্য একদম তৃণমূলের যারা আছেন, আমাদের গ্রাসরুট লেভেলে, আমাদের প্রান্তিক জনপদে যারা আছেন, তাদের কাছে এই বার্তাটি আমরা পৌঁছে দেওয়ার জন্যই মূলত এই কর্মশালা। যারা গণহত্যাকারী রাজনৈতিক দল, তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না। এজন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা। ৫১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কমিশনের মতবিনিময় সভা হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। এ সময় শিক্ষার্থীরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাব দেন, যার মধ্যে রয়েছে রাজনৈতিক দলকে পরিবারতন্ত্র থেকে বের করে এনে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দলের প্রধান নির্বাচন করা। শিক্ষার্থীরা আরও বলেন, দেশের ১.৫ কোটি ভোটার প্রবাসী, তাদেরও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে হবে। নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ না করা সহ ভোটারদের নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। 2018 সালের নির্বাচনে যেটা দেখতে পাচ্ছিলাম যে নির্বাচনের সময় যে হচ্ছে প্রায় 3 দিন যাবত হচ্ছে ইন্টারনেট বন্ধ ছিল। এই ধরনের একটা নীতিমালা করা যায় কিনা, যে হচ্ছে কোনো অবস্থাতেই হচ্ছে ইন্টারনেট যেন হচ্ছে নির্বাচনকালীন সময়ে বন্ধ না হয়। আমি চাই নির্বাচন কমিশনে যারা দায়িত্ব থাকবে তারা বলবে যে আপনি যে দলেরই হন, আপনি কারচুপি করতে পারবেন না। নির্বাচন হওয়ার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা হওয়াটা খুবই জরুরি বলে মনে করছি। পার্লামেন্টে ডিসমিস হওয়ার পরে আমরা নির্বাচনের ব্যবস্থা করব। সরকারি দলে থাকা অবস্থায় আমরা কোনো নির্বাচন করব না। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে অন্তর্বর্তী সরকার। তবে এটা কতটা বিকশিত হবে সে দায়িত্ব সাংবাদিকদের বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে। জনগণ যেভাবে প্রত্যাশা করে সেভাবে গণমাধ্যমের সহায়তা পাওয়া যাচ্ছে না বলেও জানান তথ্য উপদেষ্টা। আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিতে চাই। আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই। আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা, এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে।
তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যেই ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না, সেইটা আমরা সেই নিশ্চয়তা আমরা করতেছি। পুলিশকে আমরা কখনোই চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে। আমরা সেইভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি। ইসকনের বহিষ্কৃত নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। বেলা ১১টার দিকে আদালতে আনা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এ সময় আদালত চত্বরে বিক্ষোভ করেন ইসকন সমর্থকরা। এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরে রাতেই তাকে ঢাকা থেকে চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। নগরীর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। কুমিল্লার বুড়িচংয়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৪ নারীসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। বেলা ১১টার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের বুড়িচংয়ের কালিকাপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাটারি চালিত অটোরিকশাটি কালিকাপুরের অবৈধ রেল ক্রসিং পার হয়ে বাকশিমুল যাচ্ছিল। এ সময় রেল লাইনে উঠে গেলে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যায় অটোরিকশা চালক সাজু, যাত্রী রফিক মিয়া, লুৎফা আক্তার, সফরজান ও শানুমণি। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। নিহত সবাই বাকশিমুল গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল পরিদর্শনে আসলে স্থানীয়দের তোপের মুখে পড়েন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকে এই গেটগুলো না থাকার কারণে এই দুর্ঘটনাগুলোর কারণ। এই জায়গাতে যদি আমাদের যে কোনো একটা চেকপোস্ট থাকলে তাইলে এই ধরনের দুর্ঘটনা আর হইল না। যদি এখানে রেলের ক্রসিং থাকতো, গেট থাকতো, তাহলে আজকে এত বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো না। অসতর্কতা বশত একটা অটো পার হচ্ছিল, এখানে গেট নেই, এটা একটা অবৈধ রাস্তা, এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি। ডিসেম্বরে শুরু হবে হাওড় অঞ্চলের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। তবে এ কাজে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আর কৃষি উপদেষ্টা জানান, কৃষকদের জন্য পর্যাপ্ত সার ও বীজ মজুদ আছে। মঙ্গলবার সুনামগঞ্জে হাওড় এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেন দুই উপদেষ্টা। যাতে না হয়, বিলম্ব যেন না হয়, মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয়, সেজন্য যতটুকু আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকুন আগাম প্রস্তুতি করতে এখানে এসেছি। এবার কোনো দুশ্চিন্তা কারণ নাই, তাকে সব দুশ্চিন্তাই দূর করা হবে। সার বীজ কোনোটারই সংকট নেই। বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশনা। ১৪৪ ধারা জারি ও সেনাবাহিনী মোতায়েনের মধ্যেই চলছে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য। এছাড়াও সেনাদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় নিহত প্যারাট্রুপার সহ কমপক্ষে ৫ জন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে ইসলামাবাদে পৌঁছে গেছে বিক্ষোভ মিছিল। যদিও আন্দোলনস্থল নির্ধারণ নিয়ে নেতাদের মধ্যে তীব্র হচ্ছে বিরোধ। আন্দোলনের জন্য রাজধানীর ডি চকের বদলে সাংজানি এলাকাকে বেছে নিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। অনুরোধ মেনে নিয়ে কারাগারে 2 দফা বৈঠকে দলীয় প্রধানকে একই নির্দেশনা দিয়েছেন ইমরান খান। ইন্দোনেশিয়ায় টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে অন্তত 16 জনের। নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে সামরিক বাহিনী। উদ্ধারকারী দল জানায়, নিহতদের 15 জনের মধ্যে দেশটির সুমাত্রা, কারো, পাদাং, লাওয়াস এবং সেলতান প্রদেশে মারা গেছেন 11 জন। সেরদাং জেলায় প্রাণ হারিয়েছেন আরও 4 জন। সেনাবাহিনী জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ইন্দোনেশিয়ায় সাধারণত বর্ষাকালে প্রায়ই ঘটে ভূমিধসের ঘটনা। পরিবেশবিদরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশটিতে বন উজাড় এবং অবৈধ খনির কারণে বেড়েছে ভূমিধসের ঝুঁকি।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।